হুট করে ইভান ভাই আমার দিকে তাকালেন, এতপর বলা শুরু করলেন, মেয়ে হবে দেশি, গায়ের রং ফর্সা হলেও ধবল, রোগীদের মতো হবে না, চেহারা মায়া থাকতে হবে, ডাগর ডাগর চোখ হবে, কোমরের সমান চুল হতে হবে, যার মাঝে কোমলতা থাকবে, কথা লাজুকতা থাকবে, কিছু বলে লাজুকতার ন্যায় গুটিয়ে যাবে, আর লাজুকতা প্রেম প্রেম ফিল হবে। ইভান ভাইয়ের কাঁধে হাত রেখে রুদ্র ভাই বলল, কিরে ইভান, প্রেম পড়লি নাকি? প্রেমে পড়েছি কিনা জানি না, তবে পছন্দ হয়েছে। কাকে বল, আমরাও ভাবিকে দেখি, এত তারা কিসের ভাই? সময় এলে দেখতেই পাবি। ইভান ভাইয়ের চাউনি দেখে মাথা নিচু করে নিলাম। তবে কি উনি ইনডাইরেক্টলি আমাকে বোঝালেন? ওদের মাঝ থেকে সরে এলাম। ছাদে এক পাশে দাঁড়িয়ে আছি, এই পাশটা বিভিন্ন ফুলে ফুলে সাজানো। ফুল আমার বড্ড প্রিয়, তাই তো ছাদে, বাগানে আর ব্যালকনি জুড়ে শুধুই ফুলেদের রাজত্ব। ফুলের ঘ্রাণে চারপাশটা মোঁ মোঁ করছে। মনে হলো কেউ পাশে এসে দাঁড়িয়েছে। পাশ ফিরে দেখলাম আদ্র ভাই। আদ্র ভাইকে দেখে মুচকি হাসলাম। তার ঠোঁটের কোণে লেগে আছে মুচকি হাসি। এই মানুষটার মুখের হাসি যেন সব সময় লেগে থাকে। আমার মনে পড়ে না এমন কখনো হয়েছে যখন আমি এই মানুষটাকে মুখের হাসি দেখিনি। উনি সবসময় মানুষকে মাতিয়ে রাখেন। কারো মন খারাপ থাকলে উনি তা এক নিমিষে দূর করে ফেলেন। আদ্র ভাই বরাবরই হাস্যোজ্জ্বল একজন মানুষ, সব সময় হাসি খুশি থাকেন, এটা যেন তার স্বভাব। এজন্য আদ্র ভাইকে আমরা অনেক ভালো লাগে। কিরে, এখানে কি করছিস? সবাই ওদিকে আড্ডা দিচ্ছে, তুই এখানে? হুট করে মাথায় দুষ্টু বুদ্ধিটা নাড়া দিয়ে উঠল। আদ্র ভাইয়ের কাছে যে ফিসফিস করে বললাম, প্রেম করি, করবে? তুই করলে করতে পারি। যা, তোমার গার্লফ্রেন্ডগুলা ছ্যাঁকা খাবে। আমি আবার কারো ছ্যাঁকা খাওয়ার কারণ হতে চাই না বাবু। আদ্র ভাই মাথায় গাঁটটা দিয়ে বলল, বাদরামো না করলে হয় না। আমার গার্লফ্রেন্ড নেই, আমি পিওর সিঙ্গেল। এত সুন্দর একটা ছেলে আর প্রেম করে না, এটা মানা যায়? গিয়ে দেখে কত কত রমণী তোমার প্রেমে হাবুডুবু খেয়ে বসে আছে। তুই খেয়েছিস? আদ্র ভাইয়ের কথা মানে না বুঝতে পেরে জিজ্ঞেস করলাম, কি প্রেমে হাবুডুবু? তুমিও না? দুজনে হেসে দিলাম। আদ্র ভাই পকেটে হাত গুজল। কিছু খুঁজছেন হয়তো, কাঙ্ক্ষিত জিনিসটা পেতেই আমায় বললেন, হাত দে। হাত দিয়ে তুমি কি করবে? তোর ভবিষ্যৎ গণনা করব। এই নাও। আদ্র ভাই কিটক্যাট গুজে দিল আমার হাতে। কিটক্যাট পেয়ে খুশিতে আমি লাফ দিয়ে উঠলাম। উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠলাম, তোমার মনে ছিল? হ্যাঁ। তাহলে তখন দেওনি কেন? পকেটে হাত দিয়ে দেখলাম একটাই আছে। ইভান সামনে, তোকে একা দিলে ওর মন খারাপ হতো, তাই দেইনি। থ্যাংক ইউ আদ্র ভাই, থ্যাংক ইউ লাগবে না। তোর এই হাসি মুখটা যথেষ্ট আমার জন্য। কিন্তু আমি তো এখন বড় হয়ে গেছি। তুই যতই বড় হোস না কেন, আমার কাছে সে পিচ্চিরোদ সোনায় রয়ে যাবি, যে টুকটুক পায়ে কাছে এসে গাল ফুলি হাত বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করে, আমার কিটক্যাট কোথায় আদ্র ভাই? আদ্র ভাইয়ের কথা বলার ধরন হেসে দিলাম। কিটক্যাট জিনিসটা আমার বড্ড পছন্দের। আমার সারাদিন কিটক্যাট খেতে দিলেও আমার এত বেশি অভক্তি আসবে না। একদিন আদ্র ভাই, ফুপি আরও আমাদের বাসায় এসেছে। ফুপি সবাইকে চকলেট দিচ্ছিল, কিন্তু আমার বেলা এসে শেষ হয়ে গেল। চকলেট না পেয়ে আমি তো রীতিমতো হাত পা ছুঁড়ে কান্না শুরু করে দিলাম। কেউ আমার থামাতে পারল না। আদ্র ভাই এগিয়ে এসে কোলে তুলে নিল আমাকে। আলতো হাতে চোখের পানি মুছে দিয়ে বলল, রোদ সোনা, আর কেঁদো না, চল আমি তোকে চকলেট কিনে দিব। আমি গাল ফুলিয়ে বললাম, আমার চকলেট লাগবে না, যাও। আদ্র ভাই সেদিন আমার দোকানে নিয়ে গিয়ে এক বক্স কিটক্যাট কিনে দিয়েছিল। এরপর যখন বাসায় আসেন, তার কাছে আমার জন্য সবসময় কিটক্যাট থাকবেই। একদিন জিজ্ঞেস করলাম, আদ্র ভাই, তুমি যে আমার জন্য কিটক্যাট নিয়ে এসো, এত টাকা কোথায় পাও? তুমি কি কামাই করো? ধুর বোকা, আমি তো এখনও ছোট, কামাই করব কিভাবে? তাহলে এত টাকা কোথায় পাও? কেন, টিফিনের টাকা জমিয়ে তোকে কিটক্যাট কিনে দিই। এরপর থেকে আদ্র ভাইয়ের কাছে আমার জন্য কিটক্যাট নিয়ে আসাটা যেন অভ্যাসে পরিণত হয়ে গেল। এমন কোনো দিন নেই যেই দিন আদ্র ভাই আমার জন্য কিটক্যাট না নিয়ে আসে। আর এদিকে আমিও মানুষটার আদরে আদরে বাদর হয়ে যাচ্ছি। সময় গড়াতে লাগলো তার নিজ গতিতে। কলেজ পড়াশোনার মাঝে মাঝে কাজিনরা মিলে আড্ডাই নিয়ে বেশ চলছে দিন। সব ব্যস্ত হয়ে পড়েছে তাদের নিজস্ব কাজে। আমি আর ইভা পরীক্ষা দিয়ে, ঈশিতা আপু প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট নিয়ে, রোশনি পড়াশোনার ভাবি বাড়ি কাজে। ইভান ভাই এসে ব্যস্ত হয়ে পড়েছে। সারাদিনে তাকে বাড়িতে পাওয়া যায় না। কি যে করে আল্লাহ
মালুম। সময়গুলো যেন কত তাড়াতাড়ি চলে গেল। এই তো এখনও মনে হচ্ছে ইভান ভাই সেই দিন এলো, কিন্তু দেখতে দেখতে প্রায় 5 বছর হতে চলল। ইভান ভাই আসার পর দাদুমণি অবস্থা ভালো, আগের চেয়ে উন্নতি হয়েছে বলা যায়। হতে তো হবেই, তার প্রিয় নাতি এসেছে বলে কথা, সুস্থ না হলে হবে? ইভান ভাই এসে ব্যস্ত হয়ে গেছে কাজে, সারাদিন বাসায় বাইরে টই টই করেন। কী যে করেন আল্লাহ মাবুল। কিছু জিজ্ঞেস করলে নিরুত্তর থাকেন। তপ্ত দুপুরে টই টই করে পুরো ছাদ ঘুরে হাঁটাহাঁটি করছি। ছাদে থাকা ফুলগুলো ছুঁয়ে দিচ্ছি, মন মাতানো সুবাস আসছে ফুল থেকে, বিষয়টা মজা লাগছে। এই নিয়ে মোট 4 বার পুরো ছাদে চক্কর কাটা শেষ। টুকটুক পায়ে এগিয়ে যেতে নিলাম, এমন সময় কেউ সামনে এসে দাঁড়ালো। মাথা উঁচু করে তার দিকে তাকালাম। সামনে শুভ ভাই দাঁড়ানো, কানে তার ফোন গুজে রাখা। আমি ভুরু কুঁচকে তাকালাম। শুভ ভাই হয়তো আমায় খেয়াল করেনি, মাথায় দুষ্টবুদ্ধি চেপে বসলো। পিছন থেকে ভাও করে উঠলাম। শুভ ভাই ভয় পাওয়া তো দূরে, একটু চমকায় উনি। ফোন কেটে দিয়ে বলো, কিরে পাখি, এই ভর দুপুরে বেলায় তুই ছাদে কি করছিস? ভূত গুনবে, আসো একসাথে গুনি। পরীক্ষা প্রেশারে কি মাথাটা গেছে? ঠিক বলছো, পরীক্ষা অত্যাচারে অতিষ্ঠ হয়ে পাগলি হয়ে গেছি, তাই এখন পাগলামি শুরু করেছি। নিচে যা না হয় পেতনিরা তাকে সাদরে ভেবে ওদের সাথে নিয়ে যাবে। শুভ ভাই, কি আমি তোমাকে ভয় দেখালাম, কিন্তু তুমি ভয় পেলে না কেন? শুভ ভাই থুতনি হাতে রেখে বলো, আমার ভয় পেতে হতো বুঝি? হ্যাঁ, কিন্তু তুমি ভয় পাওয়া তো দূরে, একটু অবাকও হওনি। আমি উল্টো হয়ে দাঁড়িয়ে, তুই আবার কর। আবার সত্যি ভয় পাবো? সত্যি? হ্যাঁ। শুভ ভাই উল্টো দিকে ঘুরে তাকালাম। ভাও করলো শুভ ভাই, ভয় পাওয়ার ভান করলেন। তারপর দুজনে হু হু করে হেসে দিলাম। আমার ভাই বোনগুলো হয়েছে আমার মতোই, আমি পাগলামো করি আর তারা আমার পাগলামো সহ্য করে, তালে তাল মিলায়। শুভ ভাই নাকি সবার কাছে গম্ভীর হলেও আমার ক্ষেত্রে সে বরাবরই আলাদা। আমার সাথে তার গম্ভীরতা চলে না। 2 ভাই বোন হাসছি। সামনে চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, পাগলি। হাসতে হাসতে শুভ ভাই চলে গেল। তিনি দাঁড়ালেন তো, যেখানে ভূতের মতো টুপ করে এসেছিল ঠিক সেখানে চলে গেলেন। আমি তার যাওয়ার দিকে থেকে চোখ ফিরিয়ে চক্কর পুরো করায় লেগে পড়লাম। এমনিও একদিন বিকেলে ড্রয়িং রুমের সোফায় বসে আমরা লুডো খেলছি। আম্মুরা তাদের কাজে ব্যস্ত। আমি ভাই, সীতা আপু, রোশনি মিলে জোড়ায় জোড়ায় খেলছি। আমি আর ইভা এক দলে, ঈশিতা আপু আর রোশনি এক দলে। হাড্ডাহাড্ডির লড়াই চলছে 2 দলের মাঝে। কারা কাদের হারায় এই নিয়ে হই হুল্লোড় চলছে। কেউ হেরে যেতে রাজি নয়। প্রিয়ম ভাবি ড্রয়িং রুমে পেরিয়ে যেতে নিল, ডাক দিলাম, ভাবি এসে লুডো খেলবো? তোমার খেলো, আমি দাদুমণিকে ঘুমের ওষুধ খাইয়ে আসছি। ভাবি চলে গেল, আমার ফের খেলায় মন দিলাম। হঠাৎ ভাবি চিৎকারের শব্দ, সবাই ছুটলাম দাদুমণির ঘরে। এই সীতা আপু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাবি, এভাবে চিৎকার করছেন কেন? ভাবি ভীতু কণ্ঠে বলে উঠল, দেখো দাদুমণি যেন কেমন করছে। খেয়াল করে দেখলাম দাদুমণি অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে। এর মাঝে আম্মুরা এসে হাজির হলো। সবাই বোঝার চেষ্টা করছে কি হলো, কিন্তু কেউ যেন বুঝতে পারে না। দাদুমণি অবস্থা খারাপ হচ্ছে, শ্বাস নিতে সমস্যা হচ্ছে, বুকে চেপে ধরে রেখেছে দেখে মনে হচ্ছে বুকের ব্যথা করছে। বড় আব্বু জিজ্ঞেস করলো, আম্মা বুকে ব্যথা করছে, শ্বাস নিতে সমস্যা হচ্ছে? দাদুমণি কোনো মতে মাথা নেড়ে সায় জানালো। কি করব বুঝতে পারছি না। বাড়িতে তো ছেলে নেই, সবাই কাজে বাইরে, আব্বুরা অফিসে, অত্র ভাই সেখানে, শুভ ভাই মেডিকেলে, ইভান ভাই বাড়ি নেই, 2 দিন কাজে বেরিয়েছে, আজকে রাতে আসার কথা। ঋষভ ভাই হোস্টেলে। ভাবি অত্র ভাই ফোনে ট্রাই করছে। আম্মু চিন্তিত ভঙ্গিতে পায়চারি করতে করতে বলল, এমন একটা সময় একটা ছেলে বাড়িতে নেই, এদিকে মায়ের এই অবস্থা, কী যে করব। মনে পড়ে রুদ্র ভাইয়া তো বাসায় আছে, ঘন্টা 2 আগে এসে ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়েছে। আমি ছুটলাম ভাইয়ার রুমে। ভাই আমার ঘুমিয়ে কাদা, ওকে টেনে তুলে নিয়ে এলাম। তাড়াহুড়ো করে দাদুমণিকে নিয়ে ছুটলাম হসপিটালে। বড় আম্মু, আব্বু, রুদ্র ভাইয়া আর ভাবি চলে গেলেন। আমরা ছোটরা রয়ে গেলাম। টেনশন হচ্ছে খুব। হুট করে কী এমন হলো যে দাদুমণি এতটা অসুস্থ হয়ে গেলেন? এখানে কি হচ্ছে কিছুই জানি না।
টেনশনে ড্রয়িং রুমে পায়চারি করছি, সবাই মুখে চিন্তার ছাপ। দাদুমণি মানুষটা আমার অনেক প্রিয়। ছোটবেলায় আমার বেশিরভাগ সময় দাদুমণির সাথে কাটতো। ইভান ভাইয়ের পরে গিয়ে যদি দাদুমণির কাছে হয় সেটা ছিলাম আমি। আমায় খাইয়ে দেওয়া থেকে আমার চুল আঁচড়ে দেওয়া, গল্প করা সবই দাদুমণি করতো। কাছে থেকে গল্প শোনাতেন। দাদুমণি যেখানে যেতেন আর পিছু পিছু আমিও যেতাম। মানুষটা আমার বড্ড ভালোবাসার। সন্ধ্যা 7টা নাগাদ আম্মু, ভাবি আর আব্বু ফিরে এলো। তাদের বর্ণনা মতো দাদুমণি হার্ট অ্যাটাক করেছে। দাদুমণিকে হসপিটালে ভর্তি করা হয়েছে। আম্মুরা চলে এসেছে আমাদের জন্য খাবার নিয়ে। একটু পর আবার যাবে। আম্মুরা যাওয়ার সময় আমি আর ইভা বায়না ধরলাম আমরাও যাব। হসপিটালের করিডোরে হাঁটতে হাঁটতে হুট করে মাথায়, আচ্ছা ইভান ভাইয়া কি এসেছেন নাকি এখন উনি কাজে ব্যস্ত? অবশ্য আসার কথা। কেবিনে ঢুকতেই চোখ পড়ল অক্সিজেন মাস্ক পরানো দাদুমণির উপরে। ঘুমিয়ে আছেন তিনি। তার পাশে বসে আছেন ইভান ভাই। তার জন্যই তো বলি দাদুমণি অসুস্থ হবে আর ইভান ভাই আসবে না, এটা হতে পারে না। দাদুমণির কাছে কিছুক্ষণ থেকে চলে এলাম। কেটে গেল সপ্তাহখানেক সময়। দাদুমণি গতকাল বাসায় নিয়ে এসেছে। সন্ধ্যার পরপর দাদুমণি রুমে বড় আব্বু, বড় আম্মু, আমার আব্বু আম্মু, এদের মিটিং চলছে। কী নিয়ে কথা হচ্ছে আমাদের জানা নেই। আমরা আমাদের মতো আছি। হঠাৎ আম্মু এসে ডেকে নিয়ে গেল আমায়। রুমে সবার মুখে গম্ভীর ভাব। রুমে নীরবতা বিরাজ করছে। কারো মুখে কোনো রা নেই। দাদুমণি ইশারায় আমায় তার কাছে ডাকলেন। পাশে যেয়ে বসে কুশন বিনিময় করলেন। হুট করে দাদুমণি আমার হাত থেকে হাতের মাঝে নিয়ে নিল। আকুল কণ্ঠে শুধালো, রোজ শোনা, আজ দাদুমণি তোর কাছে কিছু চাইবে, দিবি? দাদুমণি আমার কাছে কি চাইতে পারে? আমার কাছে দেওয়ার মতো তো তেমন কিছু নেই। তাহলে একবার সবার দিকে তাকালাম। তুমি বলো, আমার সাধ্যের মাঝে থাকলে আমি অবশ্যই তোমায় দিব। আমি চাই তুমি ইভান দাদুভাইকে বিয়ে করো। আমি আর কয়দিনই বাঁচব তা জানি না, কিন্তু আমি মরে যাওয়ার আগে তোমার দুজনকে একসাথে দেখে যেতে চাই। তোরা দুজন আমার খুব চোখে মনি। আমি চাই তোরা একে অপরের সাথে সারা জীবন থাক, সুখে থাক। দাদুমণির কথা শুনে মাথা চক্কর দিয়ে উঠল। এটা কিভাবে সম্ভব? লাট সাহেব আর আমি, উনি রাজি হবেন তো? সব সময় বড় কথা বাড়ির সবাই। আমি কিছু বলছি না, থ মেরে বসে রয়েছি, কিছু বলছি না যে। ইভান ভাই রাজি? ইভান দাদুভাইকে নিয়ে এখনই ভাবতে শুরু করে দিয়েছিস? ওকে নিয়ে এখন ভাবতে হবে না, ওর মতামত ও দিয়েছে, তুই তোরটা বল। আমি কিছু বলছি না, চুপ করে আছি। দাদুমণি ফের বলল, দাদুমণি কথা রাখবি না? কি উত্তর দেব ভেবে পাচ্ছি না। মিনমিনে স্বরে বললাম, আমি তোমায় পরে জানাচ্ছি। কথাটা বলেই উঠে চলে এলাম। পিছন থেকে ওদের হাসির শব্দ শুনতে পেলাম। ছোট আম্মু বলল, বেচারি লজ্জা পেয়েছে। রাতে খাওয়া শেষ, আব্বু আম্মু রুমে এলো। আমি টেবিলে বসে পড়ছি, যদিও এটাকে পড়া বলে না। বই খুলে বইয়ের দিকে তাকিয়ে বসে আছি। এই অবধি একটা লাইনও পড়া হয়নি। দুজনে একসাথে দেখে অবাক হলাম। কিছু বলবে? এদিকে আয়। টেবিল থেকে উঠে যে বিছানায় বসলাম। আমার এক পাশে আব্বু আর এক পাশে আম্মু। আব্বুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, দেখো রোদ, মা বাবা হিসেবে কখনই তোর ওপর এই পর্যন্ত কিছু চাপিয়ে দেয়নি, আজও দিব না। তোর সম্পূর্ণ অধিকার আছে মতামত দেওয়ার। কিন্তু একটা কথা কি জানিস? তোর দাদুমণি অবস্থা বেশি ভালো না। ডক্টর তাকে টেনশন করতে বারণ করেছে। মা চায় তার কিছু হয়ে যাওয়ার আগেই তোর আর ইভানের বিয়েটা দেখে যেতে। এখন তোর কি মতামত? আমি হাত মোচড়ামুচড়ি করছি, অস্বস্তি হচ্ছে কিছু বলতে। আসলে আব্বু, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। এখন তোদের বিয়ে হবে না, শুধু আকুত হবে। তোর অনার্স কমপ্লিট হলে ততদিন ইভান নিজে গুছিয়ে নিবে, তখন অনুষ্ঠান করে তোদেরকে বিয়ে দেওয়া হবে। আকুতের পর তুই তোর মতো পড়াশোনা করবি, ইভান এর মধ্যে ওর কাজ করবে। কিন্তু তোদের দাদুমণির ইচ্ছে তোদের বিয়েটা দেখার।
কি করব বা বলবো ভেবে পাচ্ছি না। বেশি ভাবলাম না, ভাবতে গেলে মাথা ধরে আসছে। মাথা নিচু করে মৃদু কণ্ঠে বললাম, তোমাদের যা মনে হয় তাই করো। তুই আর ইভান একসাথে সুখে থাকবি দেখে নিস। আব্বু আম্মু খুশি মনে রুমে থেকে চলে গেল। দুজনের মুখে হাসি লেগে আছে। বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারলে জীবনে আর কি চাই। কিন্তু আমার মনে এখনও চিন্তার রেশ রয়ে গেল। ইভান ভাই কি রাজি হবে নাকি মানা করে দিব? আচ্ছা, উনি কি অন্য কাউকে ভালোবাসে? বই খাতা গুছিয়ে রেখে ব্যালকনিতে দিকে হাঁটা দিলাম। এখন আর যাই হোক, পড়াশোনা হবে না। রাতে নিস্তব্ধতা শহর, যানজটপূর্ণ শহর নিস্তব্ধতার চাদরে ঢেকে আছে। আকাশের পড়ছে মেঘের ভেলা। আকাশপানে তাকিয়ে আছি। হঠাৎ খেয়াল হলো পাশের ব্যালকনিটা ফাঁকা পড়ে আছে। আমার রুমের এক পাশে ইভান ভাইয়ের রুম, অন্য পাশে ইভার রুম। ওদের দুই ভাই বোনের মাঝে আমি ফেঁসে গেছি। ইভান ভাইয়ের রুমে তার অবস্থান নেই। বিগত দুদিন থেকে লাট সাহেব ফের কোথায় যেন গেছে। আকস্মাৎ সেই দিন কথা মনে পড়ে গেল। পড়া শেষে ভালো লাগছিল না, তাই ব্যালকনিতে এসেছিলাম। চোখে পড়ল কালো টি শার্ট পরিহিত ইভান ভাইয়ের উপর। ডিভানে বসে ল্যাপটপ কি যেন করছে ব্যস্ত ভঙ্গিতে। কিবোর্ডের ওপর অত্যাচার চালাচ্ছে। মুখে ফেটে আছে রাজ্যের বিরক্তি। এতে ওনার সুন্দর লাগছে। তাকিয়ে আছি, এমন সময় ইভান ভাই বলে উঠে, এত রাতে কী করছিস? ঘুমাসনি নে? পড়ছিলাম তাই। গম্ভীর কণ্ঠে বললেন, রাত জাগা ভালো না, ঘুমিয়ে যা। কথার পৃষ্ঠে কিছু বলতে পারলাম না। এক দৌড়ে রুমে চলে এলাম। ছোটবেলা থেকে ইভান ভাই মানুষটা আমার পছন্দের। হয়তো সেটা তার সৌন্দর্যের জন্য, তাছাড়া তাকে পছন্দ করার মতো তেমন কোনো কারণ নেই। না তার আছে আমার সুসম্পর্ক, আর না কখনো সেভাবে তার সাথে আমার কথা হয়েছে। বরাবরই তার সাথে আমার দূরত্ব ছিল। এতে তো তার ব্যবহার করলা জুসের মতো। তার উপর তার রাগের কথা যত কম বলবো ততই কম হবে। ঘাট তেরা মানুষ একটা। কোনো কালেই তার সাথে আমার ভালোভাবে কথা হয়নি। যা হয়েছে তা হলো, কখনো উনি আমার রাগ দেখিয়েছে তো কখনো শাসন বারণ করেছে। তাও কেন যেন তাকে ভালো লাগে। পরের দিন সকালে টেবিলে বসে আছি, পাশের চেয়ারে বসা ইবা বলে উঠল, কী রে বোন, থেকে ভাবি হয়ে যাবি দেখছি। রোশনি গাল ফুলিয়ে বলল, আবু পটাতে বলছি বলে একেবারে বিয়ে করে নেবে? খেতে খেতে বললাম, আমি রাজি হয়েছি মানে ইভান ভাই যে রাজি হবে তা তো কোনো কারণ নেই। হতেও তো পারে উনি মানা করে দিবেন। সেগুড়ে বালি, ভাইয়া রাজি। এখন শুধু ডাকো বাকি কাজে। ইভার কথা শুনে থমকে গেলাম। ও কি বলছে? ওর মাথা ঠিক আছে তো? চমকিত কণ্ঠে বলে জিজ্ঞেস করে বসলাম, সত্যি ইভান ভাই রাজি? হ্যাঁ। আর আগামী শুক্রবার আপনাদের আকদ ম্যাডাম, রেডি হন বনু থেকে ভাবি হওয়ার জন্য। মোটেও না, আমি তোর বোন আর বোনই থাকবো। খাওয়া মন দিতে চাইছে, মনে বসছে না। মনে ভাবনা এলোমেলো। তবে কি ইভান ভাই আগে থেকে পছন্দ করতেন আমায়? তাই জন্য কি এত শাসন বারণ? কিন্তু পছন্দ করলে তো আমার সাথে সুন্দর করে কথা বলতেন, যেটা উনি কখনোই আমার সাথে করেনি। তাহলে তার রাগের পিছনে লুকানো ছিল তার ভালোবাসা? সেটা আমি বুঝতে পারিনি।